গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলার প্রধান আসামি কেটু মিজান সহ গ্রেপ্তার ৭। ময়মনসিংহে পারিবারিক কবরস্থানে দাফন। হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাতভর বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ ঘোষণা। নির্বাচনী ট্রেনে দেশ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি। ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত জামায়াতে। অস্ত্রমুক্ত পাহাড়ের স্বপ্ন এখনো অধরা। ৪ সংগঠনের কাছেই ভয়ঙ্কর আগ্নেয়াস্ত্র। আধিপত্য, খুন, চাঁদাবাজিতে হচ্ছে ব্যবহার। মুন্সিগঞ্জে টঙ্গীবাড়ির দিঘির পাড় বাজার সংলগ্ন পদ্মার শাখা নদীতে নেই কোনো সেতু। দুর্ভোগে ৩ জেলার কয়েক লাখ মানুষ। গাজায় থামছেই না ইসরায়েলি বর্বরতা। ২৪ ঘন্টায় প্রাণ গেল আরও ৭২ ফিলিস্তিনি। নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ। এবং অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে পূর্ব তিমুরকে ৮-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ। পুল পর্বে খেলার প্রত্যয় আফ্রিদাদের। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি মিশু হাসান। এবারে বিস্তারিত। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় এখন পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাজীপুর ও মহানগর পুলিশ ও র্যাব তাদের আটক করে। গ্রেপ্তারকৃতরা হল কেটু মিজান, তার স্ত্রী গোলাপী, স্বাধীন, আলামিন ও আরও ৩ জন। পুলিশের উপকমিশনার রবিউল হাসান জানান, কেটু মিজান ও তার স্ত্রীকে ভবানীপুর থেকে, আলামিনকে উত্তরা তুরাগ এলাকা থেকে এবং স্বাধীনকে ভবানীপুর থেকে র্যাব গ্রেফতার করে। তবে তারা সবাই ছিনতাই সহ একাধিক মামলার আসামি হলেও রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো প্রমাণ মেলেনি। জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে আজ তাদের আদালতের মাধ্যমে পাঠানো হবে রিমান্ডে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। তুহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কারণে ফয়সাল ওরফে কেটু মিজান, গোলাপী বেগম এবং স্বাধীন, এদের ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে ভবানীপুর থেকে গাজীপুরের, এবং টঙ্গী এবং ডিএমপি তুরাগ থানা থেকে আলামিনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের। দ্বিতীয় জানাজা শেষে ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভাটিপাড়া পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তুহিনকে হারিয়ে পাগল প্রায় পরিবারের লোকজন। বিকেল ৫টার দিকে মরদেহ বাড়িতে পৌঁছালে শত শত মানুষ ভিড় জমায় তাকে এক নজর দেখতে। এদিকে এই হত্যা মামলার প্রধান ২ আসামি সহ গ্রেফতার করা হয়েছে ৪ জনকে। সহকর্মী ইলিয়াস আহমেদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। শুক্রবার বাড়িতে ফিরে বাবা মায়ের সঙ্গে দুপুরে খাবার খাওয়ার কথা ছিল সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের। তুহিন ঠিকই ফিরেছেন, তবে নিথর দেহে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এক ব্যক্তিকে সন্ত্রাসীরা প্রকাশ্যে মারধর করছে এমন ভিডিও ধারণ করায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে ধাওয়া করে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। তুহিন ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ৬ নম্বর ফুলবাড়িয়া ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের হাসান জামাল ও সাবিহা খাতুন দম্পতির ছেলে। তুহিনের ২ ছেলে সন্তান রয়েছে। তার এমন বিদায় মেনে নিতে পারছেন না স্বজন, পরিবারের সদস্য ও সহকর্মীরা। একটা লোক সাংবাদিকতা করতে যায়, যদি নির্মমভাবে হত্যা হয়, তাদের তো ছেলে মেয়েদের কোনো ভবিষ্যৎ আছে, এদের কি হবে? গাজীপুরের কাছে প্রায় ১০-১২ বছর হয়ে গেছে। এখানে ওষুধের দোকানদারি করতো, ব্যবসা করতো। তারপরে একটা ওষুধ কোম্পানি চাকরি করতো, মানে ফাঁকে ফাঁকে সাংবাদিক কাজও করতো। বুদ্ধি ছাড়া ওই ভিডিও করবার গিয়া তাকে নির্মমভাবে হত্যা করতো। বাদ মাগরিব ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তুহিনের দাফন সম্পন্ন হয়। ঘটনার পর বৃহস্পতিবার রাতেই নিহত তুহিনের বড় ভাই সেলিম ও অপর একজন বাদী হয়ে বাসন থানায় ২টি মামলা দায়ের করেছেন। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ হয়েছে। এ সময় বক্তারা খুনিদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি করেন। সেই সঙ্গে সারা দেশে সাংবাদিকদের সুরক্ষায় সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন।
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে উত্তাল গাজীপুর প্রেস ক্লাব। শুক্রবার সকাল থেকে খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সহকর্মীরা করেন মানববন্ধন। দুপুরে ঢাকায় মানববন্ধন করেন বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন পোর্টালে কর্মরত সাংবাদিকরা। এ সময় তারা 24 ঘন্টা পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। গত 1 বছর ধরে 400-র উপরে সাংবাদিক বিভিন্নভাবে আহত হয়, তখন কিন্তু সরকারের টনক লড়ে না। ঠিক এরকম প্রতিনিয়ত চলছে। এই গণমাধ্যম কর্মীদের জন্য কি করা হয়েছে? এই রাষ্ট্র কতটুকু করেছে? গ্রেফতার করা হয়নি কেন? তাহলে প্রশাসন কি করে? বিকেলে টাঙ্গাইলে বক্তারা অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। বিষয়টা দুঃখজনক হলেও সত্য। কালকে যে ঘটনাটা ঘটেছে এটা বারবার ঘটুক, এটা আমরা চাই না। দ্রুত বিচারের আওতা আনা হোক বিষয়টা। অন্যায়কারীদের বিরুদ্ধে যখনই নিউজ করে তখনই তাদের শত্রু হয়ে যায়, যার ফলে হচ্ছে যে আমরা চাই না যে কোনো সাংবাদিকরা ভবিষ্যতে এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড এবং নির্যাতনের শিকার হোক। দিনাজপুরে হওয়া কর্মসূচিতে বক্তারা সারা দেশে সাংবাদিকদের উপর নির্যাতন বেড়ে যাওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। যে বেসিক্যালি আমাদের সাংবাদিকদের নির্দিষ্ট কোনো নীতিমালা না থাকার কারণে এটি কিন্তু আপনার প্রকৃত সাংবাদিক যারা সত্যিকার সাংবাদিকতা করে তারা কিন্তু অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে। এর আগে সকালে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের ব্যানারে জেলা শহরের গৌরঙ্গবাজার মোড়ের স্টেশন রোড এলাকার হওয়া কর্মসূচিতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সাংবাদিক সুরক্ষা আইনের দাবি জানান। আমরা চাই যে আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের অবিলম্বে আইনের আইনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সাংবাদিক নির্যাতন, নিপীড়ন, সাংবাদিকদের মিথ্যা মামলা এসব বন্ধ করতে হবে। এসে যদি আমাদের হত্যাকাণ্ডের শিকার হতে হয়, এই রাষ্ট্র যদি আমাদেরকে নিরাপত্তা না দেয়, তাহলে বলো যে সাংবাদিকতার দরকার নাই, সবাইকে হত্যা করে ফেলা হোক। নিহত তুহিনের নিজ উপজেলা ময়মনসিংহের ফুলবাড়িয়ায়ও মানববন্ধন করেন স্থানীয় সাংবাদিকরা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল এবং একাডেমিক প্রাঙ্গণে দলীয় ব্যানারে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। দফায় দফায় মিছিল নিয়ে বিভিন্ন হলের ছাত্র ও নারী শিক্ষার্থীরা জড়ো হন ভিসির বাসভবনের সামনে। শিক্ষার্থীদের অভিযোগ, হলগুলোতে ফের মাথা চাড়া দিচ্ছে দলীয় রাজনীতি। আগামী 24 ঘন্টার মধ্যে ছাত্র সংগঠনগুলোর হল কমিটি বিলুপ্ত সহ 6 দফা দাবি জানায় তারা। প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ থাকার বিষয়ে আশ্বাস দেন উপাচার্য। আরও জানাচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। শুক্রবার মধ্যরাতে হঠাৎ উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। 1, 2, 3, 4 হল পলিটিক্স নো মোর এই স্লোগানে রাত 12:30টার দিকে ঢাবির হলপাড়া থেকে মিছিল নিয়ে বের হন বেশ কয়েকটি হলের শিক্ষার্থীরা। মিছিলটি রোকেয়া হলের সামনে এলে ওই হলের শিক্ষার্থীরা গেট ভেঙে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকার পরও বিভিন্ন রাজনৈতিক কমিটি দিয়ে আবারও হল নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। সম্মিলিত সিদ্ধান্ত ছিল শিবিরের দেয়া পানির ফিল্টারে তারা রং লাগিয়ে দিয়েছে এবং এই ফিল্টার বের করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। আমাদের হলে কোন ধরনের গুপ্ত প্রকাশ্য রাজনীতি চলবে না। আপনি যখন সিট দাবি করতে যাবেন তখন সিটগুলো হলের ছাত্র নেতাদের মাধ্যমে নিতে হয়, ফলে আপনি যখন হলে রাজনীতি করবেন ওই কমিটি আসলে ম্যানিপুলেট করবে প্রপোজকে। রাজু ভাস্কর্যের সামনে জড়ো হওয়া শিক্ষার্থীরা কিছুক্ষণ পর অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে। এই সময় তারা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ 6 দফা দাবি জানান। 24 ঘন্টার মধ্যে ছাত্রদল, শিবির, বাম সংগঠনগুলো সহ সকল এক্সিস্টিং এবং গুপ্ত কমিটি হলগুলো থেকে বিলুপ্ত করতে হবে। ছাত্র রাজনীতি নিষেধের জন্য নির্দেশ না দিবেন ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের এই প্রতিবাদ কর্মসূচি চলবে। গুপ্ত, সুপ্ত, শিবির, ছাত্রদল কোন রাজনৈতিক দলের হলভিত্তিক কোন কমিটি থাকতে পারবে না। ঘণ্টা দুয়েক অবস্থানের পর বাসভবন থেকে বের হন ভিসি নিয়াজ আহমেদ খান। 17 জুলাই 2024-এর আদেশ অনুযায়ী গুপ্ত ও প্রকাশ্য হল রাজনীতি নিষিদ্ধের ঘোষণা বহাল থাকবে বলে আশ্বাস দেন তিনি। 17 তারিখে তোমরা ছাত্র রাজনীতি বিষয়ে নিষিদ্ধ করবার জন্য বা ছাত্র রাজনীতি হল কেন্দ্রিক করবার জন্য যে সিদ্ধান্ত নিয়েছো সেই ব্যাপারে আমি সেটাই শেষ করতে দাও, সেই অনুযায়ী হল প্রশাসন সিদ্ধান্ত নিতে পারবে।
ভিসির আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। এই বিষয়ে সিদ্ধান্ত নিতে আজই প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভা ডেকেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। শিগগির জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। শুক্রবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সনদ কিভাবে বাস্তবায়িত হবে সেই বিষয়ে তৃতীয় ধাপের আলোচনা হবে। এই ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা ছাড়াও নেওয়া হবে বিশেষজ্ঞ মতামত। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। জুলাই সনদ প্রণয়নের লক্ষ্যে গত 5.5 মাস ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে 2 ধাপে আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এই প্রেস কনফারেন্সে এর অগ্রগতি জানাতে সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনের আয়োজন করে কমিশন। শুরুতেই কমিশনের কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরেন সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। 25টি সুপারিশের ব্যাপারে রাজনৈতিক দল ও জোটসমূহের মত পার্থক্য এতটাই ব্যাপক যে এসব বিষয়ে আলোচনায় অগ্রগতির সম্ভাবনা নেই। জানান কয়েকদিনের মধ্যেই খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। প্রস্তাবিত খসড়ার বিষয়ে অনেকগুলো দলের মতামত পাওয়া গেছে। এই সব মতামতকে সন্নিবেশিত ও সমন্বয় করে আগামী কয়েকদিনের মধ্যেই একটি পূর্ণাঙ্গ খসড়া কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দল ও জোটসমূহের কাছে পাঠানো হবে। এরপর জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে শুরু হবে তৃতীয় ধাপের আলোচনা। আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গে এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে কমিশন। স্বাক্ষরিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি কি হবে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ করা দরকার। সেই লক্ষ্যে কমিশন এই বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনা করবে। ওই আলোচনার আলোকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরবর্তী পর্যায়ের আলোচনায় বসবে কমিশন। এর আগে রাজনৈতিক দলগুলোর একমত হওয়া 18টি সুপারিশ পূর্ণাঙ্গভাবে এবং 12টি আংশিকভাবে বাস্তবায়ন করেছে সরকার, জানান ডক্টর আলী রিয়াজ। বাংলাদেশের ইতিহাসের প্রেক্ষাপটে এটা একটা বড় রকমের অর্জন, সেজন্য অবশ্যই রাজনৈতিক দলগুলোকে আমাদের ধন্যবাদ দিতে হবে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। 12 দলীয় সমমনা জোট এলডিপি এবং লেবার পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময় সভার ভিডিও কনফারেন্সে যুক্ত হন তারেক রহমান। মতবিনিময়কালে তারেক রহমান বলেন, ঐক্যের মাধ্যমে দীর্ঘ আন্দোলন সংগ্রামে জুলাই ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে। আসন্ন নির্বাচনে জনগণের রায়ে বিএনপি 31 দফার আলোকে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারবে। অনুষ্ঠানে আরও ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু সহ দলের সিনিয়র নেতৃবৃন্দ। প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় ঘোষণার পরই ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো এখন নির্বাচনী ট্রেনে। বিএনপি বলছে, জোটের কথা এই মুহূর্তে না ভাবলেও যুগপথ আন্দোলনের দলগুলোর সঙ্গে নির্বাচন করার জন্য বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। আর যুগপথ আন্দোলনের নেতারা বলছেন, আন্দোলন সংগ্রামে বিএনপির সঙ্গে যেভাবে একত্রে ছিল নির্বাচনেও তার ব্যতিক্রম ঘটবে না। আর জামায়াত এরই মধ্যে 300 আসনেই প্রার্থী চূড়ান্ত করেছে। তবে সব রাজনৈতিক দলই প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে জনবান্ধব ও মেধাবীদের। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কারণে ফ্যাসিবাদ বিদায় হওয়ার পর কেটে গেল 1 বছর। নির্বাচন নিয়ে নানা শঙ্কা থাকলেও প্রধান উপদেষ্টার নির্বাচনের সময় ঘোষণার পরই সেই শঙ্কা কেটে যায় পুরোপুরি। এবার সব রাজনৈতিক দল নির্বাচনের ট্রেনে, ব্যস্ত নির্বাচনী প্রস্তুতিতে। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি আগে থেকেই প্রস্তুত হয়ে আছে, এখন চলছে হালনাগাদের কাজ। নির্বাচনমুখী দল হিসেবে আমাদের প্রস্তুতি সবসময় থাকে নির্বাচনের জন্য, শুধু হালনাগাদ করতে হয়। এই হালনাগাদের কার্যক্রম চলছে। আর প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বিএনপি জনপ্রিয়তা ছাড়াও মেধার মূল্যায়ন করবে বলে জানান তিনি।
জাতীয় সমস্ত বিষয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে জাতীয় সংসদকে আমরা মনে করি, সেই সার্বভৌম হাউজে যাতে জাতির মেধাবী সন্তানরা জায়গা পান এবং অতি অবশ্যই একটা সেকশন আমরা রাখতে চাই যারা তারুণ্যের প্রতিনিধিত্ব করবে। আর যুগপথ আন্দোলনের নেতারা বলছেন এখনো বিএনপির সঙ্গে নির্বাচন কেন্দ্রিক কোনো আলোচনা হয়নি, তবে আগামী সপ্তাহ থেকে সেই আলোচনা শুরু হবে বলে জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। যেহেতু এখন নির্বাচনটা একেবারে ঘাড়ের উপরে, আমার ধারণা এরপর থেকে আমরা একটা সুনির্দিষ্টভাবে আমরা আলাপ আলোচনা করব। এছাড়া ফ্যাসিবাদী শাসনামলে নির্বাচনে অংশ নিতে না দেওয়া দল জামাত ইসলামীও এবার নির্বাচনে অংশ নিচ্ছে। এরই মধ্যে তাদের 300 আসনের প্রার্থীও চূড়ান্ত হয়ে গেছে। রাষ্ট্র পরিচালনার জন্য যে ধরনের যোগ্য লোক দরকার, খালি যোগ্য থাকলে হবে না, শুধু এর সাথে তার ক্যাপাবিলিটি, ক্যাপাসিটি, তার স্কিল, এটা যেমন লাগবে, তার সততা, অনেস্টি, ইন্টিগ্রিটি, যেন সেই জায়গাটা আমরা দেখেই দিয়েছি। তবে জোটের বিষয়ে এখনো কারোর সঙ্গে আলোচনা হয়নি জামাতের ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে। কেউ যদি জোট করতে চায় তাহলে জামাতের দরজা খোলা আছে বলে জানান এ নেতা। ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তি, সবার জন্য দরজা খোলা। আর অন্যান্য ইসলামিক দলগুলো তাদের মতো করে প্রস্তুতি নিচ্ছে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। শান্তিপ্রিয় নিরীহ পাহাড়িরা পার্বত্য শান্তি চুক্তির মাধ্যমে অস্ত্রমুক্ত পাহাড়ের স্বপ্ন দেখলেও সেই স্বপ্ন অধরাই থেকে গেছে। দিন দিন বাড়ছে অস্ত্রের ঝনঝনানি। জেএসএস, ইউপিডিএফ সহ 4 সংগঠনের কাছেই রয়েছে ভয়ঙ্কর সব আগ্নেয়াস্ত্র। গোয়েন্দা প্রতিবেদন বলছে ভারত মিয়ানমারের সীমান্ত দিয়ে 4টি রুটে প্রতি বছর 30 থেকে 70 কোটি টাকার অস্ত্র চোরাচালান হয়। আধিপত্য, চাঁদাবাজি, খুন, অপহরণে ব্যবহার হচ্ছে এমন অস্ত্র। কিভাবে, কোন পথে ঢুকছে এসব আগ্নেয়াস্ত্র? ইশাত সোহেলের তোলা ছবিতে শাহাদাত নিশাদের অনুসন্ধানে দেখুন বাকি অংশ। রাঙামাটি সবুজ পাহাড়ের বুক চিরে নীরবে বয়ে যাওয়া কর্ণফুলীর জলরাশিতে প্রতিফলিত হয় আকাশের নীল ছায়া। এমন পরিবেশ পর্যটকদের প্রশান্তি দিলেও স্থানীয় মানুষের আতঙ্ক পাহাড়ি সশস্ত্র গোষ্ঠী, যার মধ্যে সক্রিয় জেএসএস সংস্কার ও ইপিডিএফ ডেমোক্রেটিক। শান্তি চুক্তির ফলে অস্ত্রমুক্ত পাহাড়ের স্বপ্ন দেখলেও এসব সশস্ত্র সংগঠনের কর্মকাণ্ডে তটস্থ থাকে সাধারণ মানুষ। বাহিনীগুলোর কাছে অনেকটাই সহজলভ্য ভয়াবহ নানা আগ্নেয়াস্ত্র। এসব অস্ত্র কোথা থেকে, কিভাবে, কোন পথে আসে তারই অনুসন্ধানে দেশ টিভি। গন্তব্য ইপিডিএফ এর সশস্ত্র সদস্যদের সাক্ষাতের উদ্দেশ্যে গহীন জঙ্গলে। দর্শক, আমরা একটি দুর্গম পাহাড়ের একটি গোপন কক্ষে রয়েছি, যেখানে দেখানোর চেষ্টা করব ইপিডিএফ এর সশস্ত্র বাহিনী কী ধরনের ভয়ঙ্কর মরণাস্ত্র ব্যবহার করে। আমার সামনে রয়েছে এসএমজি, গাদা বন্দুক, একই সাথে বিভিন্ন দেশীয় অস্ত্র, চায়না পিস্তলের মতো ভয়ঙ্কর মরণাস্ত্র। পরিচয় গোপন রাখার সত্ত্বে এক ইপিডিএফ সদস্য জানান, ভারত ও মিয়ানমার থেকে সিন্ডিকেটের মাধ্যমে আসে ভারী অস্ত্রশস্ত্র। আগে বেশিরভাগ অস্ত্র মিয়ানমার থেকে এলেও কঠোর নজরদারির কারণে এখন ভারত থেকে আসে বেশি। অস্ত্র চোরাচালানের বর্ণনা উঠে আসছে তার মুখে। তাদের হচ্ছে বেশিরভাগ অনলাইনে হয়। অনলাইন বলতে এই যে হোয়াটসঅ্যাপ আছে আমাদের, মানে ইউপিডিএফে এমন জায়গা আছে, ওইখানে আপনি উঠলে সব নেটওয়ার্কে পাবেন। যেমন আপনি পুরোমনে, আপনি গিয়ে দেখবেন পুরোমনে, আপনার যে যে এখানে এখানে পুরোমন, ওইখানে সব নেট পাবেন। আপনি যা এখানে পাচ্ছেন না। ইউপিডিএফকে চাঁদা না দিয়ে আপনি কোনো কিছু করতে পারবেন না। ইপিডিএফ এর এই সদস্য জানায়, বাংলাদেশে প্রবেশের পর দলের সশস্ত্র সদস্যরা চারপাশ ঘিরে ফেলে। এরপর অস্ত্র যাচাই বাছাইয়ের পর লেনদেন হয় নগদ টাকায়। হোয়াটসঅ্যাপের মতো এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ ব্যবহার করে কমান্ড চেইনের মাধ্যমে অর্ডার করা হয় অস্ত্র। অস্ত্র সরঞ্জাম যেখান থেকে নিয়ে আসা হয় যে পার্শ্ববর্তী দেশ, যেটাতে ভারত আর হচ্ছে মায়ানমার, দুটার থেকে বেশিরভাগে আসে। তখন ছিল বেশিরভাগে আমদানি মায়ানমার থেকে একটু কম হয়, তখন বেশিরভাগে ভারত থেকে নিয়ে আসা হয়। গোয়েন্দা তথ্য বলছে, ভারত ও মিয়ানমার থেকে 4টি প্রধান রুটে আসছে এসব অস্ত্র। এর মধ্যে মিয়ানমারের আরকান আর্মির কাছ থেকে বেশিরভাগ অস্ত্র ভারতের মিজোরাম হয়ে পানছড়ি, থানসি, লুলংচড়ি, ঘিলাতলি বা বসন্তপাড়া হয়ে প্রবেশ করে। আরেকটি রুটে বান্দরবানে অস্ত্র আসে, যা রাঙামাটি প্রবেশ করে বাঙালহালিয়া, রাখাইখালী বাজার, বড়ইছড়ি, কাউখালী ও বিলাইছড়ি হয়ে। তৃতীয় পথ মিয়ানমার থেকে মিজোরাম, তারপর রাঙ্গাপাড়া ও বাঘাইছড়ির সঙ্গে যুক্ত করে। আর চতুর্থ রুট মিয়ানমার মিজোরাম হয়ে সাজেক লংকর পয়েন্টে যায়।
পার্বত্য চট্টগ্রামে অস্ত্র পাচারে ৩৫ থেকে ৪০টি সংবদ্ধ গ্রুপ জড়িত বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা। শুধু মায়ানমার সীমান্ত দিয়ে প্রতি মাসে 10 থেকে 20টি অস্ত্রের চোরাচালান প্রবেশ করে তাদের। প্রতি বছর আনুমানিক 150 থেকে 400টি অস্ত্র পাচার হয় সীমান্ত দিয়ে। সবচেয়ে বেশি আসে AK-47, AK-22, M16, গ্রেনেড, আরপিজি ইত্যাদি। প্রতি অস্ত্র 2 থেকে 5 লাখ টাকা হিসেবে বছরে প্রায় 30 থেকে 70 কোটি টাকা অস্ত্র চোরাচালান হয়। 2020 সালের জানুয়ারি থেকে 2025 সালের জুন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী 90টি আগ্নেয়াস্ত্র এবং 624 রাউন্ড গুলি ও 429 জনকে গ্রেফতার করে। শুধু তাই নয়, ভারতীয় পুলিশ এ বছর ইপিডিএফ ও মিয়ানমার ভিত্তিক গোষ্ঠীগুলোর সঙ্গে যুক্ত একাধিক অস্ত্রের চালান জব্দ করেছে। ভারত বা মিয়ানমার থেকে আগ্নেয়াস্ত্র কিভাবে পাচার হচ্ছে এমন প্রশ্নের জবাবে রাঙামাটি পুলিশ সুপার জানান, ভারত মিয়ানমার সীমান্তের পার্বত্য অঞ্চলের 491 কিলোমিটারে কোনো ধরনের বেড়া না থাকায় অবাধে ঢুকছে ভারী অস্ত্র। এখানের সীমান্তগুলো যেমন পাহাড়ে পরিপূর্ণ, তেমনি পাহাড়ের পাশাপাশি লেক এবং নদীর সংযোগও সীমান্ত রয়েছে। ফলে এই নদীর সীমান্ত থাকার কারণে এটা যথেষ্ট অত্যন্ত জটিল। শুধু পাহাড়ি সীমান্ত নয়, নদী এবং হ্রদ থাকায় নজরদারি অত্যন্ত জটিল। এরপরও দায়িত্বশীলতার সঙ্গে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা। আমাদের কাছে যখনই এই তথ্যটা আসছে আমরা কিন্তু অ্যাটেন্ড করছি। শাহাদাত নিশাত, দেশ টিভি, রাঙামাটি। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ির দিঘিরপাড় বাজার সংলগ্ন পদ্মার শাখা নদীতে নেই কোনো সেতু, ফলে দুর্ভোগ পোহাচ্ছেন 3টি জেলার কয়েক লাখ মানুষ। এখানে যাতায়াতের ট্রলারই একমাত্র ভরসা। স্থানীয়দের দাবি, দিঘিরপাড় বাজারে সেতু নির্মাণ করা হলে দুর্ভোগ কমবে সাধারণ মানুষের। সহকর্মী সুমিত সরকার সুমনের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শায়লা খান। মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও চাঁদপুর সহ 3 জেলার অন্তত 11টি ইউনিয়নের কয়েক লাখ মানুষ প্রতিদিন এই নদী পার হয়ে যাতায়াত করেন। নদীর দুই পারের মানুষ মুন্সিগঞ্জ সদর, টঙ্গীবাড়ি উপজেলা ও ঢাকায় যাতায়াতের জন্য ট্রলারের উপর নির্ভরশীল। তারা মূল পদ্মা পাড়ি দিয়ে দিঘিরপাড় চরে আসেন। এরপর চর থেকে ট্রলারে পদ্মার শাখা নদী পার হয়ে দিঘিরপাড় বাজারে যান। এতে নদী পার হতে প্রতিদিন নানা সমস্যায় পড়তে হয় স্থানীয়দের। বাচ্চা নিয়ে আমরা 1 ঘন্টা ধরে বসে রয়েছি। যদি ব্রিজ হইতো তাহলে তো আমরা 1 ঘন্টা বসে থাকতাম না। এবার ওপার যারা এবার আসে এবারই আটকে থাকে, ওইবার থাকলে যদি রাত্রে একটা দরকার হয়ে যায় তারা আসতে পারে না। আমাকে তো ব্রিজের দরকারও খুব প্রয়োজন। ব্রিজের লেগে আমাকে বাজার আওয়াজে বিশাল সমস্যা। 1 ঘন্টা ধরে বয়ে রয়েছি। এখানে যদি একটা ব্রিজ হইতো তা আমরা প্রায় আধা ঘন্টার মধ্যে বাড়িতে পৌঁছতে পারতাম। তা আমাদের জন্য ব্রিজ হয়ে যায়, এখন অনেক সুবিধা হবে। যে জায়গায় 2 ঘন্টা যাইতাম, এই জায়গায় 10 মিনিটে আমি গোরকাটি চলে যেতাম। অনেকটা উপকার হতো। নদী পানি দিতে ট্রলারের জন্য বসে থাকতে হয় দীর্ঘ সময়। মোটরসাইকেল নিয়ে পারাপার হতে খরচ পড়ে যায় 100 থেকে 200 টাকা। আবার রাতে ভাড়া বেড়ে যায় কয়েক গুণ। এখানে একটি সেতু নির্মাণ হলে যাতায়াতে সময় ও খরচ দুটোই কমবে। 2টা বাইক নিয়ে যাইতেছি, আপনার ব্রিজ না থাকার কারণে 1 ঘন্টা লেট করতে হবে আপনার ট্রলার ছাড়ার জন্য, বাকি আরো 1 ঘন্টা লাগবে যাইতে। মোটরসাইকেলে দুধ নিয়ে আইতে হয়, যদি ব্রিজটা হয়ে যায় তাহলে আমরা গাড়ি দিয়ে ডাইরেক্ট সরাসরি আসতে পারবো। এখানে ডাকাতিরও একটা সম্ভাবনা আছে। যদি এখানে ব্রিজ হইতো তাহলে এলাকার মানুষের অন্তত আমি মনে করি যে অনেক তাদের দুর্ভোগ থেকে অনেক মুক্তি পেত। দিঘিরপাড় বাজারের সংলগ্ন পদ্মার শাখা নদীতে 600 মিটারের বেশি দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণের পরিকল্পনা করা হয়েছে বলে জানান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। দিঘিরপাড় বাজারের সাথেই এখানে একটা 600 মিটার ব্রিজের একটা প্রপোজ করা আছে। দ্রুত সেতু নির্মাণ করে সমস্যার সমাধান করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজশাহীর পবা উপজেলায় বেসিক শিল্প পার্ক 2 3 বছর আগে উদ্যোক্তাদের জন্য প্রস্তুত ঘোষণা করা হয়, কিন্তু সেই শিল্প পার্কে গড়ে ওঠেনি তেমন শিল্প প্রতিষ্ঠান। প্লটের অতিরিক্ত মূল্য, ইউটিলিটি সেবার অনুপস্থিতি ও ব্যাংকিং সহায়তার অভাবে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন উদ্যোক্তারা। কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহীর বেসিক শিল্প পার্ক 2 3 বছরে মাত্র 3টি প্লটে শিল্প কার্যক্রম শুরু হয়েছে, বাকিগুলো ফাঁকা পড়ে আছে। ফাঁকা প্লটে সারি সারি কাশবন। শুরুতে ব্যবসায়ী ও উদ্যোক্তারা আগ্রহ দেখালেও পরে সেই আগ্রহে ভাটা পড়ে। প্লট নিয়ে কেউ ফেরত দিয়েছেন, কেউ আবেদন প্রত্যাহার করেছেন। অভিযোগ, প্লটের দাম অনেক বেশি। প্লট বা বর্তমান রেট হিসেবে অত্যাধিক। এখন শিল্পায়নে তো ইনভেস্ট হয়,
এখন আমরা রানিং ক্যাপিটাল ইনভেস্ট করব না ফিক্সড ক্যাপিটাল এত দিয়ে দেবো, ওই চিন্তা ভাবনা করে নিরুৎসাহিত হলাম। পরে আমরা আর এইটার উদ্যোগী হইনি, আর আমরা নেওয়ার চিন্তা ভাবনা করিনি। একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠতে গেলে প্রথম যে প্রয়োজন হয় সেটা একটা অবকাঠামো তৈরির জন্য যে জমি তো প্রয়োজন তৈরি হয়, সেই জমির ওখানে দাম সরকার যে নির্ধারিত যে দাম সেটা অনেক বেশি। ব্যবসায়ীদের যে সহযোগিতা করা, প্রণোদনা দেওয়া, এই জিনিসটা আসলে করা হয়নি। ব্যবসায়ী নেতারা বলছেন ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিসিক গড়ে তোলার কথা বলা হলেও নারীদের উৎসাহিত করতে কোনো সুযোগ রাখা হয়নি। আয়তন অনুযায়ী প্লটগুলোও শিল্প প্রতিষ্ঠান বান্ধব নয়। বিসিক 2-এ যে আমরা যাব নারী উদ্যোক্তারা, সেই প্লটে শতক প্রতি 9 লাখ টাকা কাঠা, মানে 9 লাখ টাকা শতক। 5 শতক যদি নিই তাহলে কত পড়ছে? 5 নং 45। বিসিকের যে নতুন নতুন যে আইনগুলো হয়েছে, সেখানে যে সরাসরি যে আগে ব্যাংক থেকে যে লোন পাইতো বিসিকের প্লট বরাদ্দ দিয়ে, সেখানে আবার বিসিকের ট্যাগ লাগবে, বিসিকের এনওসি লাগবে, বিসিকের অনেক ধরনের এখন কাগজপাতি লাগবে। তাছাড়া ব্যাংক ওখানে ইন্ডাস্ট্রি করলেও ব্যাংক ওখানে ফিনান্স করতে পারছে না। তবে বিসিকের এই কর্মকর্তা বলছেন শিল্প ধীরে ধীরে গড়ে ওঠে, প্লট নিতেও আগ্রহী আছেন উদ্যোক্তারা। এবারও তো 17টা প্লট আবেদন করছে। 50 একর জমিতে গড়ে ওঠা বিসিক 2 প্রকল্পটি 2022 সালের জুলাইয়ে উদ্বোধন করা হয়। প্রায় 150 কোটি টাকার এই প্রকল্পে 286টি শিল্প প্লট আছে। এখন পর্যন্ত বরাদ্দ হয়েছে 49টি প্লট। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। জন্ম থেকেই দু চোখে আলো নেই, তবু সেই অন্ধকার ভেদ করেই নিজের ভুবন গড়ে তুলেছেন খাগড়াছড়ির পানছড়ির দৃষ্টি প্রতিবন্ধী শিল্পী সুমন পাল। সুমনের গান আর বাঁশিতে যেন সুরের জাদু, সেই জাদুতে মানুষকে মোহিত করেন তিনি। এর ওপর নির্ভর করেই চলে তার সংসার। খাগড়াছড়ি থেকে সহকর্মী অপু দত্তর রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। চোখের আলো নেই বলে থেমে থাকে না জীবন, তার জ্বলন্ত উদাহরণ খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ি উপজেলার বাসিন্দা সুমন পাল। জন্মের পর থেকে চারপাশের অন্ধকার পরিবেশে বড় হয়েছেন তিনি। ছোটবেলা থেকে গানের প্রতি আগ্রহ তার। দাদা আর মায়ের কাছ থেকে গান ও হারমোনিয়ামের হাতেখড়ি। সময়ের সঙ্গে সঙ্গে রপ্ত করেন তবলা আর বাঁশি বাজানো। বাঁশিতে তোলেন অপূর্ব সুরের মায়া। 42 বছর বয়সী সুমনের গানই এখন জীবন। এই ছোটবেলা থেকে গান বাজনা শিখেছি, ওই নিয়ে এসে সংসার চালাইতেছে। দৃষ্টি প্রতিবন্ধী, অনেক কষ্টে সংসার চালায়। উনি যে অনেক বিভিন্ন টিভি চ্যানেলে গান করছেন এবং গান করে উনি সংসার চালান। সুমন চট্টগ্রাম টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী। ইত্যাদি সহ দেশের বিভিন্ন মঞ্চে গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। দৃষ্টি প্রতিবন্ধিত্বকে ভয় না করে ছুটেছেন অবিচল ইচ্ছায়। আমি ছোটবেলা থেকেই, আমি জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী, কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার পরেও আমার গান বাজনার প্রতি খুব দুর্বলতা ছিল ছোটবেলা থেকেই। তো আমি গান বাজনা করেই আর কি আমার পরিবার এবং সংসার জীবিকা নির্বাহ করি। প্রতিবন্ধিত্বকে আমি ভয় করি না। আমি চাই যে গান বাজনা করে আমার সংসার এবং আমার পরিবার পরিজনকে নিয়ে আমি একটু সুখে সমৃদ্ধ হয়ে চলতে পারলেই আমি নিজেকে ধন্য এবং সার্থক মনে করি। নানান প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করে গান শিখেছেন। সুমনের এমন পথ চলাই পাশে আছেন তার সহশিল্পীরা। যুদ্ধ করে গানটাকে সে এত সুন্দর এবং নিবিড়ভাবে যে আমাদেরকে যে আনন্দ দেয়, এটা মানে কখনো ভোলার মতো না। আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করি। স্ত্রী, 2 সন্তান, মা বাবার সঙ্গেই থাকেন সুমন। তবে গানের অনুষ্ঠান কমে গেছে, আয়ও আগের মতো নেই। তাই সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তিনি। কোনো হৃদয়বান ব্যক্তি বা সরকার যদি আমার দিকে সদয় দৃষ্টি দিয়ে যদি আমার আর্থিক সচ্ছলতার জন্য যদি আমার জন্য কিছু করেন, তাহলে আমি সবার প্রতি, তাদের প্রতি কৃতজ্ঞ থাকি। থেমে না যাওয়া সুমন এখন স্বপ্ন দেখেন প্রতিকূলতা জয় করে বাকি 10টা মানুষের মতোই পরিবার নিয়ে সুখী শান্তিতে বেঁচে থাকার। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।